স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবিদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এবার মির্জাপুর থানার এএসআইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সাভার থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে ঘটনার ৩ দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় এ বিষয়ে মামলা করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। টাঙ্গাইলে আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস নামে একটি চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির ৪ দিন পর ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সাভার থেকে শহীদুল ইসলাম মুহিত, সবুজ ও শরীফুজ্জামান শরীফকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এর আগে শুক্রবার ভোরে ভুক্তভোগী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্র ও যাত্রীদের ভাষ্য থেকে জানা যায়, গেল সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে ছাড়ে বাসটি। রাত 12টা 35 মিনিটে বাসে ডাকাতি শুরু হয়। 3 ঘন্টা ধরে ডাকাতি চালায় ডাকাত দল। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের শ্লীলতা হানি করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। এক পর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে চালক বাস ছাড়তে অস্বীকৃতি জানালে যাত্রীদের চাপের মুখে বাস ছাড়তে বাধ্য হয়। যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান। সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নেওয়া হয়। শনিবার এক প্রেস কনফারেন্সে ৩ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ৩ জন ডাকাতির ঘটনা স্বীকার করেছেন। এছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির ৩ জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামের পর মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন টাঙ্গাইল। সুনামগঞ্জের ঠাকুরভোগ গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আধিপত্য বিস্তারে এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রণক্ষেত্র সুনামগঞ্জের ঠাকুরভোগ গ্রাম। দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয়রা জানান, গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার শত্রুতা পুরনো। এর জেরে সুফির গ্রুপ শিরনি বিতরণে নামলে বাধা দেয় নূরের অনুসারীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তিগঞ্জ থানা পুলিশের 2টি দল। আওয়ামী লীগ বিএনপির বিষয় না, বিষয় হলো গ্রামের ঘটনাটা যে সিন্নি বিতরণ নিয়ে বৃষ্টি হয় না, বৃষ্টি উপলক্ষে এক পার্টি কালকে সিন্নি বিতরণ করছে, এক পার্টি আছে সিন্নি বিতরণের কথা। এদিকে রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান এক নারী, আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলছে পুলিশ। এখন পরিস্থিতি স্বাভাবিক, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পক্ষে বাড়াবাড়িতে একজন নিহত হওয়া গেছে। আমাদের অভিযান চলমান আছে, যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা। অন্যদিকে শেরপুরের হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় 5 জনকে আটক করেছে সদর থানা পুলিশ। তামজিদ মির্জা,
এখন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও 6 দফা দাবিতে টানা 5ম দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 12টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এই সময় শিক্ষার্থীরা বলেন, হামলার ঘটনায় মামলা হলেও এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া দ্রুত নতুন প্রশাসনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। পরে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষার্থীরা এই হামলায় জড়িত এবং আহতদের ছবি প্রদর্শনের মাধ্যমে ব্যবস্থা করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগে উপাচার্যের বাসভবন এখনও তালা দিয়ে রাখা। আমরা চেষ্টা করছি যে আমাদের হাতে যেসব তথ্য প্রমাণ ছিল আমরা সবগুলো এখানে লাগাই দিয়েছি এক্সিবিশন আকারে, যাতে মিডিয়া আসে, সবাই দেখে, স্যাররা দেখে। 3-4 দিন হয়ে গেছে, কোনো বিচার প্রক্রিয়া শুরু হয় নাই, কেউ গ্রেফতার হয় নাই, সবাই চিহ্নিত এবং আমরা যথেষ্ট প্রমাণ হাজির করছি। আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হয়। প্রশাসন আমাদের শুধু আশ্বস্তই করতে পেরেছে যে আপনাদের দাবি আমরা মেনে নিয়েছি, কিন্তু তারপর আমরা এখনো আসলে কার্যতরূপে কোনো পদক্ষেপ নিতে তাদের এখনো দেখিনি। সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সিসি বলেন, নির্বাচন সুন্দর ও ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে দেশবাসীকে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন সৃষ্টি করা হবে। এর জন্য ভোটারদের নিজের ভোট পাহারা দেবার আহ্বান জানান তিনি। আগের মতো যে গায়ের জোরে মাঝপথে ভালো নিলাম এবং ইচ্ছা মতো গায়ের জোরে বুকের বাক্সকে ডাকাতি করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, রাতে বুট হলো, এই জিনিস এবার হবে না। আইন, আপনারা যারা বুটের কাজে নিয়োজিত হবেন, আইন আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে আইনের 16 আনা প্রয়োগ করবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর এবং একটা টোটালি নিউট্রাল, ইম্পার্শিয়াল একটা ইলেকশন হোক। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের 3 কোটি নেতাকর্মীকে জেলে নেবার প্রস্তুতি নেবার জন্য হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। জনের সচেতনতা ছাড়া সিটি কর্পোরেশন একার পক্ষে নগরীকে পরিষ্কার রাখা কষ্টকর বলে জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 200 বিন স্থাপন কার্যক্রম অনুষ্ঠানে কথা বলেন তিনি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল খননের সময় বিভিন্ন খালে লেপ তোশক পাওয়া গেছে উল্লেখ করে মেয়র বলেন, পলিথিন, প্লাস্টিক সহ অপচনশীল কোনো কিছু খাল বা নালায় ফেলা যাবে না। মানুষ সচেতন না হলে কোনো কার্যক্রমে সুফল বয়ে আনবে না বলেও আক্ষেপ করেন তিনি। এই শহরকে আমাদের নিজেদের শহর মনে করতে হবে। এই শহরের নালা, খাল, বিল, জলাশয় এগুলো মনে করতে হবে আমাদের এই সম্পদ। কাজে আমরা কখনো আমাদের এই সম্পদগুলোকে নষ্ট হতে দেব না। আমরা কোনো ক্রমেই নালা, খাল, বিল অপরিষ্কার রাখবো না। সেখানে আমরা ময়লা, এই যে প্লাস্টিক, পলিথিন, কর্কশিট আমরা ফেলবো না। গেল বছর আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে মাথা গোজার ঠাঁই হারায় প্রায় 8,000 পরিবার, যাদের মানবেতর দিন কাটছিল অন্যের দ্বারে ঘুরে। এমন 85 পরিবারের মাঝে দোতলা ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। বিশেষত দোতলা এসব ঘরে বন্যা হলে উপরে থাকার ব্যবস্থা রয়েছে। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। 2024 সালের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যায় কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। পানিবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ। শুধুমাত্র ফেনীতেই ঘর হারিয়ে নিঃস্ব হন 1800 পরিবার। সে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের একজন রহিমা খাতুন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে গত 6 মাস থেকেছেন অন্যের ঘরে।
নৌবাহিনীর কল্যাণে এখন দোতলা নতুন ঝকঝকে ঘর পেয়েছেন সে রহিমা। ঘরে ঢুকছি যেন খাট পালং বাউরে কিছু নেই, এনে এতে বিশেষ শুয়েছি যথেষ্ট আলহামদুলিল্লাহ। এখন তো মনে করেন কদুর মাথা গুঞ্জাবার ঠাঁই লইছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান এসব ঘর দোতলা ও বিশেষায়িত। ভবিষ্যতে বন্যা হলে উপরে উঠে থাকা যাবে এমন ব্যবস্থা রাখা হয়েছে। গৃহ নির্মাণ কাজে অন্যান্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান নৌবাহিনীর কর্মকর্তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত অত্যন্ত দুর্দশাগ্রস্ত পরিবারের মাথা গোঁজার জন্য একটি মানসম্মত নতুন কাঠের বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে ফেনী সদর ও ফুলগাজী উপজেলার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের হিসাবে বন্যায় শুধুমাত্র ফেনীতেই মৎস্য, কৃষি, অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। ২০২৪ সালে দেশের ১১ জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে ৮,৫৪,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয় ৫৪ লাখ মানুষ আর মারা যায় ৫৯ জন। হোসাইন জিয়াদ, এখন ফেনী। গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। বেলা ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শাম্পান রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় সকালে ঢাকা থেকে হেড ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস কাশিয়ানীর শাম্পান রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি বাসের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু ও সুপারভাইজার আরিফ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক যুবককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিনের অভিযানের নেতৃত্ব দেন। জরিমানাপ্রাপ্ত ফয়সালের বাড়ি রাজশাহীর পুঠিয়া এলাকায়। জানা যায় সরই ইউনিয়নের লম্বা খোলা এলাকায় এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটছিলেন ফয়সাল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পাহাড় কাটা বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাজশাহীতে হঠাৎ ধূলি ঝড়ে ঢাকা পড়ে শহরের পথঘাট। কয়েকটি উপজেলায় ঝড়সহ হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস জানায় রাজশাহীর বাঘা, চারঘাট এবং পুঠিয়া দুর্গাপুরের কিছু জায়গায় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ১৫ নটিক্যাল মাইল। শহরের কিছু জায়গায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, কিন্তু কয়েকটি উপজেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে হঠাৎ ধূলি ঝড়ে বিপাকে পড়েন নগরবাসী। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।